তাজুল ইসলাম। আপনারা জানেন যে ট্রাইব্যুনাল আজকে রায় দিয়েছেন। রায়ের ব্যাপারে আদালতের কাজ আদালত করবেন, এটা স্বাভাবিক। আইনজীবী হিসাবে আদালতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। তবে যে সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থাপিত হয়েছে, একটা বিচারের চূড়ান্ত বিশ্লেষণ করা যায় তার উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে। যে সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন উপস্থাপন করতে পেরেছেন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি, যাব, কিন্তু সুবিচার হতে এটাই যদি ট্রাইব্যুনাল এই সাক্ষ্য প্রমাণগুলোকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতেন। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, প্রসিকিউশনের জরিমানা হলে সেটাই যথেষ্ট হতো। এই এভিডেন্সগুলোকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হতো সেটাই যথার্থ বিচার হতো। কারণ হচ্ছে যে 3টি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জন সাক্ষী, একজন বলেছেন 6 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, একজন বলেছেন 3 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, আর একজন 1.5 কিলোমিটার দূরে দেখেছেন ট্রেন থেকে নামছেন আজহারুল ইসলামের সাথে। আর একটি লোককেও তারা আইডেন্টিফাই করেনি। 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার আর 6 কিলোমিটার দূর থেকে দেখে যে সাক্ষী আজহারুল ইসলাম সাহেবকে আইডেন্টিফাই করেছে, সেই সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড হওয়া এটা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনালের রায় ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, তার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্টে। আমরা আপাতত মনে করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটি সঠিক হয়নি, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ন্যায় বিচার করবেন, কারণ এই কোয়ালিটি অফ এভিডেন্সের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড থাকতে পারে না, কোনো সাজাও থাকতে পারে না। জনাব তাজুল ইসলাম, আপনার বাংলাদেশের এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই দিনটি দেখার তৌফিক দান করেছেন। আমাদের দীর্ঘ কষ্টের পরে তিনি আমাদেরকে স্বস্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করছি আমার আব্বার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সকল সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি, যারা আমাদেরকে এই পরিস্থিতিতে এই দীর্ঘ সময়ে সুপরামর্শ, সহযোগিতা এবং আমাদের দেখাশোনার তারা করেছেন, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আইনজীবী প্যানেলকে, বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চাচা, যিনি প্রয়াত হয়েছেন। আজকের এই দিনটি দেখে যেতে পারলে তিনি সবচাইতে বেশি খুশি হতেন। তিনি সহ সকল আইনজীবীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই বিজয় অর্জিত হয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই রায়ের জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড and falsehood defeated. জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
পাঁচজন, অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজকের এই রায়ের জন্য আমরা এটিএম আজহার ওনাকে হচ্ছে একদম বেকসুর খালাস দেওয়া হয়েছে আদালত থেকে রায় দিয়ে। আপনারা এটা জানেন যে মানে বেকসুর খালাস মানে কি, মানে তার কোনো প্রকার অপরাধ ছিল না। অথচ এটা একটা প্রমাণিত তথ্য যে ওই মুক্তিযুদ্ধের সময় তিনি যেই ছাত্র সংঘ সরাসরি আলবদরে যিনি জড়িত ছিলেন এবং ছাত্র সংঘে রংপুর জেলার সভাপতি ছিলেন। তো এই ছাত্র সংঘর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কী সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় কী রোল ছিল, এটা তো আসলে ভুলে যাই নাই আমরা, এটা ভুলার সুযোগও নাই। তো সেই জায়গায় বেকসুর খালাস কীভাবে দেওয়া হলো সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন জাগতে পারে। এখন তার ফাঁসি দেওয়া কি উচিত নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে, তার বিচার প্রক্রিয়া কি ঠিক হয়েছে নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে। আমরা জানি যে এটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এবং প্রশ্নগুলো আমাদেরও আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়ায় যে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো আজকে সম্পূর্ণভাবে এই একজন চিহ্নিত রাজাকার আলবদরকে, সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল। তিনি নির্দোষ এটা তো বলতে পারেন না, মানে এটা কেমন কোন জায়গা থেকে বলছেন উপদেষ্টা আসিফ, মানে উনি কি তদন্ত করছেন? আমরা তো জানি ওই সময় যে তার রায় দেওয়ার পর বীরাঙ্গনারা কি ধরনের যে স্বস্তি পাইছিল, কারণ তিনি যে ক্রাইমগুলো করছিলেন তার যে ভিকটিম, সেই ভিকটিমের ফ্যামিলিগুলোর যে কী পরিমাণ স্বস্তি, আনন্দের উৎফুল্লতার প্রকাশ করছিল। এখন অবশ্যই আমি আবার যেটা বলছি যে বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন থাকতে পারে, আমরা জানি এটা প্রশ্নাতীত না, অবশ্যই প্রশ্ন হবে। এমনকি মৃত্যুদণ্ড যে রায়, ফাঁসি নিয়েও এখন নানান ধরনের আলাপ আছে দুনিয়ায়, যে ফাঁসির পক্ষে বিপক্ষে, ফাঁসির জায়গায় একটা ভালো শাস্তি কী হইতে পারে সেই ক্ষেত্রে, এগুলো নিয়ে হাজারটা কথা হইতে পারে। কিন্তু নির্দোষ কিংবা যে বেকসুর খালাস দেওয়া হচ্ছে তৎকালীন ছাত্র সংঘের যে সভাপতি ছিল একটা জেলার, তাকে সেই জায়গায় তো তাহলে তো এটা তো আসলে ভাই বেইমানি, এটা ডিরেক্ট বেইমানি। আমি অপরাধী ছিলেন এটা বলি না, এটা বলার আমার জায়গা নেই, 71 আমি ছিলাম না, কিন্তু তাকে বেকসুর যে খালাস দেওয়া হলো তার তো যে সংযুক্ততা ছিল, তার যে সংশ্লিষ্টতা ছিল তখন ছাত্র সংঘের সাথে, আলবদরের সাথে, সেটা তো না কোথাও প্রমাণ হয় নাই, সেটা তো ভুল প্রমাণ হয় নাই। হয়েছে কি? হয় নাই। আজকেও আপনি ঢুকে দেখেন ফেসবুকে হাজারটা প্রমাণ এই যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে আসছে তারাই দিতে পারবেন। ফলে তাকে নির্দোষ কিংবা দোষী এইটা তো আমি বলবো না, কিংবা তার মৃত্যুদণ্ড দেয়া লাগবে এটাও আমি বলবো না। এটাকে বেকসুর খালাস কিভাবে দেওয়া হলো সেটা নিয়ে আমি অবশ্যই হাজারটা বার প্রশ্ন করব। আগের মতো নাই, আগের মতো তো বলা যাবে না, কিন্তু সে দেখা যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হয় নাই। আগে একটা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আরেকটা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য কায়েম হয়েছে। আমরা দেখছি পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখছি পাচ্ছি যে এই মুহূর্তে যে এটিএম আজহারুল ইসলামের যে মুক্তির পরে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে। এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে
মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ 2-3 বার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে সেই বাধা ভেঙে অতিক্রম করে কিন্তু তারা আবারও সামনে চলে আসছে। আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছে যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের মিছিলটিকে ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ বাহিনী সেখানে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় কারাগারের কারা কর্মকর্তা বলছেন, আপিল মঞ্জুরের কাগজপত্র কারাগারে পৌঁছালেই হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হবে। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়ে প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে। গত 8 মে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি শেষ হয়। ওই দিন শুনানি শেষে রায়ের জন্য 27 মে দিন ধার্য করেন আদালত। তারই ধারাবাহিকতায় রায় ঘোষণা করা হলো আজ। গত 6 মে এটিএম আজহারের আপিল শুনানি শুরু হয়। পরে পর্যায়ক্রমে আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরের লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এছাড়া 5 নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে 25 বছর ও 6 নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায় বিরুদ্ধে আপিলে শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে 2, 3, 4 ও 6 নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়, আর 5 নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। অপরাধ জগতের 2 পরিচিত মুখ মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। রায়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম।
আজ ২৭ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। সার্জিস আলম আরও লেখেন, আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। এই নেতা পোস্টে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কেও মন্তব্য তুলে ধরেন। সার্জিস আক্ষেপ করে লেখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন নাম না জানা, গুম খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন। সর্বশেষ স্ট্যাটাসে হারিয়ে যাওয়াদের ফিরে আসা প্রসঙ্গে সার্জিস লেখেন, কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি। এদিকে আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। আজ ২৭ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে এই জামায়াত নেতার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকে
গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলের কারাবন্দী নেতারা মুক্তি পেলেও মুক্তি মেলেনি জামায়াত নেতা এটিএম আজহারের। তবে অবশেষে দীর্ঘ কারাভোগের পর আজ 27 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামায়াতের এই শীর্ষ নেতা। জামায়াতের এই নেতার খালাস প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এদিকে এটিএম আজহারুল ইসলামের খালাসের ক্রেডিট জুলাই যোদ্ধাদের দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি জামায়াতের এই শীর্ষ নেতার খালাস প্রাপ্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের বলে মন্তব্য করেছেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পোস্টে তিনি আরও লেখেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। আজ 27 মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের ফলে সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান। অবশেষে সেনাবাহিনীর জালে ধরা পড়লেন ঢাকার অপরাধ জগতের ত্রাস ও দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। তারপর থেকেই আলোচনায় কে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। জানা গেছে, সুব্রত বাইন 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগুইলছাড়া থানার জোবারপাড় গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক। মা কুমুলিনী আর 3 বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামের খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন সুব্রত বাইন। সেখানে হোস্টেলে থেকে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। সেখানে ভালো না করায় তাকে ঢাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে ভর্তি করা হয়। সেখান থেকে এসএসসি। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। কলেজে ভর্তি হওয়া আর হয়নি সুব্রতর। তখন থেকে খাতা কলমের বদলে হাতে ওঠে অস্ত্র। সুব্রতর নেতৃত্বে মগবাজারে একটি সন্ত্রাসী চক্র গড়ে ওঠে। 1993 সালের দিকে মধুবাজার বাজারে সবজি বিক্রেতা খুন হলে পুলিশের তালিকায় তার নাম ওঠে। এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এরপর থেকেই সুব্রত বাইনের নাম গণমাধ্যমের শিরোনামে আসে। পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতা হন সুব্রত বাইন। এরপর 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত। এছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সুব্রত বাইনের হাতে চলে আসে। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে 30টি মামলা হয়। এর মধ্যে 1991 সালে আগারগাঁওয়ে মুরাদ খুনের ঘটনায় তার যাবজ্জীবন হয়।
1997 সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেফতার করেন সুব্রত বাইনকে। বছর দেড়েক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নাম এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এই তালিকায় প্রথম নাম ছিল সুব্রত। তার নামে ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গড়েন। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য যাবতীয় নথিপত্র তৈরি করেন সুব্রত। সুব্রতর ছোট বোন চেরির স্বামী অতুল জানান, সুব্রতর ভারতীয় নাগরিকত্বের সব কাগজপত্র আছে। এরপরও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। তবে বেশি দিন জেলে থাকতে হয়নি, জামিন পেয়ে দুবাই চলে যান। এদিকে সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদও ঢাকার অপরাধ জগতের এক কিংবদন্তি অপরাধী। মতিঝিল গোপীবাগের ত্রাস হিসেবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র্যাব ও ডিবির বরাত অনুযায়ী মাসুদ কলকাতায় বসবাস করতেন। আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে এবং এক ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত 30টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যাকাণ্ড, খিলগাঁওয়ের তিলপাড়ায় ট্রিপল মার্ডার এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অসংখ্য অভিযোগ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মগবাজারের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ঈদ মৌসুমে পশুর হাট পর্যন্ত তার নিয়ন্ত্রণে থাকত। তাসলিমা তিথি, জাগো নিউজ। এক্সকিউজ মি ভাই, একটু কথা বলতে পারি? আমার মনে হয় আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে অথবা আর্মি মেট্রোর সাথে কথা বলেন। আমি আপনাকে 2 মিনিট যদি কথা বলতে। আচ্ছা বলেন। আচ্ছা, আমরা শুনেছি আপনারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছেন, সে বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আপনারা জানেন, আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা লাস্ট অনেক দিন ধরেই শুনতে পেরেছি এক্সেল বাবু এই এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত। তারই পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছুদিন ধরে অনুসন্ধান করে আমরা তাকে খোঁজার চেষ্টা করেছি। এর আগেও আমরা 2-3 বার তাকে ধরার চেষ্টা করেছি। অবশেষে আজকের আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে তার একটা সাদা গাড়ি ছিল, গাড়িটাকে ট্র্যাক করতে পেরেছি এবং সে একটা ফিলিং স্টেশনে ওখান থেকে রিফিল করার সময় আমরা তাকে ধরতে পেরেছি। আচ্ছা, ওনার মানে কে কেন গ্রেপ্তার করলেন বা কি এটা বিষয়? আসলে আপনারা জানেন, আপনাদের বিভিন্ন চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি তার নামে অনেকগুলো মামলা আছে। পরবর্তীতে আমরা অনুসন্ধান করে জেনেছি তার নামে প্রায় ডজন খানেকের উপরে মামলা আছে। এই মামলাগুলো বেসিক্যালি হত্যাযোগ্য, এছাড়া চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রমের জন্য করা হয়েছে। আচ্ছা, তারই পরিপ্রেক্ষিতে আসলে আমরা তাদের আজকে কোথায় ছিলেন বা কিভাবে আপনারা জানতে পারলেন? সকাল থেকেই আমরা আসলে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ট্র্যাক করেছি এবং আমরা জানতে পেরেছি যে সে বসিলার ওখানে একটা এলাকাতে গিয়েছিল। পরবর্তীতে আমরা তার গাড়িটাকে ট্র্যাক করি, প্রায় 2 ঘন্টার উপরে ট্র্যাক করে আমরা দেখি সে শেষ পর্যন্ত একটা ফিলিং স্টেশন, বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে অবস্থান নেন এবং ওইখান থেকে আমরা তাকে আর কি ধরতে পেরেছি। এটার জন্য পুরোপুরি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছি। ওনার সাথে কি কোনো অস্ত্রপাতি বা কোনো কিছু পেয়েছেন কিনা? তার সাথে অস্ত্র ছিল এরকম একটা খবর আমরা পেয়েছিলাম, তবে এই মুহূর্তে আমরা পাইনি। কিন্তু তার পকেটে আমরা প্রায় 3 লাখ টাকার মতো পেয়েছি, যেটা আসলে তার ভাষ্যমতে তিনি ভাড়া নিয়েছেন, বাট অনেকে বলছেন যেটা চাঁদা টাকা হতে পারে। সো এটা আসলে আমরা আরও একটু অনুসন্ধান করবো এবং অনুসন্ধান করে যদি আমরা দেখি, তথ্য ব্যবহার করে যদি আমরা দেখি যে তার নামে আসলে এটা ভেরিফাইড করা যায়, সেক্ষেত্রে আমরা তাকে কোর্টে চালান করবো থানার মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে আপনারা তাকে কোর্টে চালান করবেন? সঠিক, আমরা একটু অনুসন্ধান করে আমরা তার ব্যাপারে জেনে আমরা তাকে কোর্টে হস্তান্তর করে দিব, থানার মাধ্যমে করে দিব। বসিলা আর্মি ক্যাম্পের থেকে আপনারা এই করছেন? সঠিক, আমরা বসিলা আর্মি ক্যাম্পে থেকে অপারেশনটা চালিয়েছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পেলেন শীর্ষ সন্ত্রাসী
শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায় জমি বিক্রি করতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে যান রেজাউল করিম হীরা ও তার স্ত্রী। এ সময় ছাত্র জনতা, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ মিছিল করে। কড়া নিরাপত্তায় সেখান থেকে তাদের হেফাজতে নেয় সদর থানা পুলিশ। এদিকে 2013 সালে সিংগাইর উপজেলায় হরতাল সমর্থিত মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহতের মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জনকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর হবে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা পাওয়ার পরই গ্রেফতার করা হলো ঢাকার অপরাধ জগৎ কাঁপানো 2 শীর্ষ সন্ত্রাসীকে। বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। 90-এর দশকে নগরীর মগবাজারের বিশাল সেন্টার এলাকা ঘিরে উত্থান শীর্ষ সন্ত্রাসী শ্রীমতী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যাসহ অপরাধ জগতের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেন তিনি। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায় যুক্ত হন সুব্রত বাইন। ধরিয়ে দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়। ইন্টারপোলের নোটিশেও ঝুলছে তার নাম। এই সুব্রতর হাত ধরেই আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে পা রাখেন। 2015 সালে তিনি ভারতে গ্রেফতার হন বলে গণমাধ্যমে সংবাদ আসে। পরে জামিনে মুক্ত হন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, মোল্লা মাসুদের বিরুদ্ধে মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন, পুরনো ঢাকার মুরগি মিলন, খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ট্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি বাসা থেকে টানা 3 ঘন্টার অভিযানে সুব্রত বাইন, মোল্লা মাসুদকে আটক করে সেনাবাহিনী। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, 55 পদাতিক ডিভিশন, 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, 71 মেকানাইজড ব্রিগেড এবং এনএসআই। সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। আমরা আবারও দৃঢ়ভাবে বলতে চাই, সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। পরে রাজধানীর হাতের ঝিল এলাকা থেকে আটক করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। জব্দ করা হয় 5টি বিদেশি অস্ত্র, গুলি, মোবাইল ফোন ও পকেট রাউটার। দীপু শিকদার, 21 টেলিভিশন। ভেতরে ভেতরে আসলে তারা সংস্কারের ছিটিপোটাও কিছু করছে না। যারা ভেতরে ভেতরে আসলে তারা সংস্কারের ছিটিপোটাও কিছু করছে না। যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম বাহিনী হলো আলবদর বাহিনী। 71-এর যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। ছিল যে এটার মধ্য দিয়ে একটা স্বাধীন বিচার বিভাগ আমরা পাবো, কিন্তু সেই স্বাধীন বিচার বিভাগ পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকেই অন্তর্বর্তীকালীন সরকার পায়ে মারিয়ে গেল এবং সে আবারও প্রমাণ করলো যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যত বুলি দেখ না কেন, ভেতরে ভেতরে আসলে তারা সংস্কারের ছিটিপোটাও কিছু করছে না। এবং এটাই কিন্তু আমরা এই যে এটিএম আজহারুর রহমানকে যেভাবে মুক্তি দেওয়া হলো, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। 2013 সালে যে শাহবাগ আন্দোলন হয়েছিল, সেই শাহবাগ আন্দোলনকেও কিন্তু আওয়ামী লীগ নানানভাবে ব্যবহার করেছিল, যেখানে যে শাহবাগ আন্দোলন সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আসলে সেটাকে আওয়ামী লীগ কিভাবে ব্যবহার করলো। এবং আপনারা জানেন যে শাহবাগ
ভাগ আন্দোলন শুরু হয়েছিল কিন্তু এইভাবেই, কারণ সেই সময় আওয়ামী লীগ কিন্তু এই রাজাকার আলবদর এই যে যুদ্ধাপরাধী যারা আছে এদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছিল এবং তার বিরুদ্ধে কিন্তু শাহবাগ দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটিকে আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং সেটিকে ভুল পথে পরিচালিত করেছে। তাকে যে বিনা কসুরে খালাস দেওয়া হলো সেটি আমাদের প্রতিবাদের মূল দাবি আর কি। এবং আমরা বলতে চাই এই বাংলাদেশ 71-এর একাত্তরটা জন্মলগ্ন এবং 71-কে স্বীকার করি আমরা, 71-কে স্বীকার করে 74 হারেনি, হাসিনা হেরে গেছে। একইভাবে 24ও হারবে না, মৌলবাদ হেরে যাবে। যদি মৌলবাদী শক্তি মনে করে 24 তাদের বিপ্লব, 24 তাদের একটি উত্থানের সুযোগ আছে, তাহলে তারা ভুল ভাবছে। এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা, প্রগতিশীল ছাত্ররা বলতে চাচ্ছি যে বাংলাদেশে কখনোই মৌলবাদের আগ্রাসন মেনে নেওয়া হবে না। এই পুলিশ আমার মা মাটি বহমাকে রক্ষা করতে চায় না, এই পুলিশ আমাকে রক্ষা করতে চায় না, আমার দেশের মানুষকে রক্ষা করতে চায় না। এই পুলিশ রক্ষা করতে চায় দেশ বিরোধী শক্তিকে, আলবদরকে, রাজাকারকে। পুলিশ এবং গত পুলিশ রক্ষা করতে চেয়েছিল হাসিনাকে। আমাদের ঝামেলাও করেছে যারা 71-এর বিপক্ষের শক্তি, তারা আমাদের সাথে স্লেজিং করেছে, আমাদের সাথে এসে ঝামেলা করেছিল একটু আগে। টানা সপ্তমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকার স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 5 বছর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকার তাদের মদদে কিংবা তাদের অ্যাবসেন্সে অনেক আওয়ামী লীগের দোষর, এমনকি হচ্ছে গণহত্যাকারী, 71-এর গণহত্যাকারীদের দোষরদেরও বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। এবং আমরা হচ্ছে আজকে শুনতে পাই এটিএম আজহার, যিনি কিনা 71-এ যুদ্ধাপরাধের দায়ে অনেক মামলায় তিনি হচ্ছে সংযুক্ত ছিলেন, তাকে ট্রাইব্যুনালেও নেওয়া হয়েছিল অনেকবার। আজহারকে যে সর্বোচ্চ আদালত তাকে সমস্ত ধরনের অপরাধ থেকে বেকসুর খালাস দিয়েছে, সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে। আমরা মনে করি না এটা 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম বাহিনী হলো আলবদর বাহিনী। আলবদর বাহিনীর রংপুর জেলার কমান্ডার হিসেবে এটিএম আজহার সেই সময়ে আলবদর বাহিনীকে নেতৃত্ব দিয়েছে এবং পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহযোগিতা করেছে। এটা বহুদিন যাবৎ সেটা প্রতিষ্ঠিত সত্য। আজকে যখন তার বিরুদ্ধে সমস্ত অপরাধকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, আমরা মনে করি যে এখানকার যে ন্যায় বিচারের যে সংস্কৃতি সেটা আবার ভুলুণ্ঠিত হলো। এখানকার যে আদালতের উপর আরেক ধরনের প্রভাব তৈরি করার যে প্রক্রিয়াটা পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, এটার মুক্তিযুদ্ধ এবং 24 নিয়ে কোনো ধরনের আপোষ করা চলবে না। 71-এর যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে, 24-এর গণহত্যার বিচার করতে হবে। একই দাবিতে সবাই ঐক্যবদ্ধ যারা আছে, আমরা সবাইকে ঐক্যবদ্ধ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই রায় জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের সংক্ষিপ্ত রায়ে সই করেছেন 7 বিচারপতি। এ বিষয়ে আরও জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আজহারের মুক্তির বিষয়ে সংক্ষিপ্ত রায়ে কি বলছেন বিচারপতিরা? প্রাণ সসের মাখ টমেটো আর আজকে সকালে যে রায়ে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয়েছিল, সে কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক 5 মিনিট আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ যারা রায় দিয়েছিলেন তারা প্রত্যেকে এই রায়টিতে সংক্ষিপ্ত রায়ে সই করেছেন। এক পাতার সেই রায়টিতে তারা তাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন। এবং আমরা এখন যে আইনি প্রক্রিয়াটি এখানে রয়েছে সেটি হলো যে এই রায়টি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দপ্তর ঘুরে, এটি যেহেতু প্রথম ট্রাইব্যুনালে রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে যাবে, সেখান থেকে এটিএম আজহারের মুক্তির নির্দেশ দিবেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখান থেকে সেটি পাঠানো হবে কারাগারে এবং কারা কর্তৃপক্ষ যদি আজকে হাতে পেয়ে থাকে তাহলে আজকে রাতেই মধ্যেই তিনি মুক্তি পেতে পারেন। তবে এক্ষেত্রে যদি ট্রাইব্যুনাল বসার পরে সিদ্ধান্ত হবে আসলে তারা আজকে রায়টি যে মুক্তির আদেশটি সেটি পাঠাবেন কিনা। আর আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি সেটি হলো যে এটিএম আজহার
রাজধানীর পিজি হাসপাতালে রয়েছেন এবং সেখান থেকে তাকে যদি কারাগারে আদেশটি পৌঁছায় তাহলে সেখান থেকে তাকে কারা কর্তৃপক্ষ মুক্তি দেবেন। আর সকালে যে রায়টি হয়েছিল সেখানে 2014 সালে তাকে যে রায় দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে, তাকে যে চার্জগুলোতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেগুলো থেকে আজকে সরাসরি খালাস দেওয়া হয়েছে এবং খালাস দিয়ে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আজকেই এটিএম আজহার মুক্তি পেতে পারেন বলে আমরা আইনজীবীর মাধ্যমে নিশ্চিত হয়েছি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জাজমেন্ট 5ই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না এবং এটি অ্যাপিলেট ডিভিশনেও এটিকে অ্যাফার্ম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন নেই। ওই আর্গুমেন্টের ব্যাপারে প্রসিকিউশন প্রথম থেকেই বলেছে যে এই আর্গুমেন্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক আইনের ডেফিনেশন অফ ক্রাইমস এবং মুডস অফ লাইবিলিটির প্রযোজ্যতা প্রয়োজন। তা না হলে আমরা যে সমালোচনা ট্রাইব্যুনালে আগে করেছি ট্রাইব্যুনাল রায়ের ক্ষেত্রে যে এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, সেটি বহাল রয়ে যায়। এজন্য আমরা অ্যাপিলেট ডিভিশনে সাবমিশন রেখেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন এবং এটা যে প্রসিকিউশন চায় এবং বর্তমান সরকার চায় তার প্রমাণ হলো যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি। মেরিট অফ দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। আমাদের কনসাইজ স্টেটমেন্ট মানে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের যে আবেদনটি ছিল সেখানে কিছু ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটিকে আমরা রিপ্লেস করে নতুন একটা স্টেটমেন্ট কনসাইজ স্টেটমেন্ট দিয়েছি। সেখানে আমরা বলেছি যে ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে সেক্ষেত্রে এমন কোনো আদেশ আমরা প্রতিবাদ করি বা এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করবে, আমরা এটুকুই বলেছি। না, আমাদের আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট, এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উশৃঙ্খল গণবিচার, যা এখন মব সন্ত্রাসে পরিণত হয়েছে। আর মব চলতে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিলেও এখনো চলছে মবের রাজত্ব। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় জানানো উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক অস্থিরতা কমাতে পুলিশ ও রাজনীতিবিদদের আরও তৎপর হতে হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে 19 মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এদের মধ্যে 3 জনকে আটক করে। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে আনতে যান। এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল আপনি তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন যে কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আবার পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেককে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার মব জাস্টিস বন্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একজনকে দেখেই যদি ট্যাগিং করে নিই, যদি সে আওয়ামী লীগের হয়ে থাকে সেটার জন্য তো সুনির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা অবলম্বন করে ছাত্রদের জন্য আমাদের অ্যাপিল থাকবে যে তারা যেন আইন শৃঙ্খলার সুযোগ নেয়। মবের ব্যাপারে সবাই ঐক্যমত ডায়ালগ করে এটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থেকে তারা এটা নিয়ে কথা বলা উচিত।
গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলের কারাবন্দী নেতারা মুক্তি পেলেও মুক্তি মেলেনি জামায়াত নেতা এটিএম আজহারের। তবে অবশেষে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে